হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা যে তোমাদের অধ্যায়টা রয়েছে সেখান থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। অর্থাৎ এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়লে অনায়াসই তোমরা পরীক্ষাতে কিন্তু এখান থেকে কমন পাবে। তো দেখো কি কি প্রশ্ন এখান থেকে করতে হবে। প্রথম প্রশ্ন, ট্রোপোপোজ কি? তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়? বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরটিকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন, স্ট্র্যাটোপোজ কি? ঠিক আছে, যেগুলো আমি দেখাচ্ছি এগুলো ভালো করে করবে তাহলেই হবে। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতার পরিবর্তন হয় না তাকে বলা হয় স্ট্র্যাটোপোজ। ঠিক আছে, তারপর স্ট্রোপোস্ফিয়ারে সর্বনিম্ন অঞ্চলের বায়ুচাপ কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা কত থাকে? ঠিক আছে, করবে। তারপর পদার্থের কোন ভৌত অবস্থায় পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে? সেটি হচ্ছে গ্যাসীয় ও তরল অবস্থায়। সাময়িক বায়ু প্রবাহের একটি উদাহরণ দাও। করবে। বিশুদ্ধ শুষ্ক বাতাসে CO2 এর শতকরা ভাগ কত? তারপরে প্রশ্ন, ওজোন অণুগুলো অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন অণুতে পরিণত হয়? অতিবেগুনি রশ্মি চোখের কি ক্ষতি করে? দেখো, অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের যে কর্নিয়া সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং অসময়ে ছানি পড়ে। ওডিএস এর পূর্ণ রূপটি লেখো, অথবা ওডিএস এর পুরো নাম কি? ওজোন ডেপ্লেটিং সাবস্ট্যান্সেস। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে। ওডিপির পুরো নাম কি? বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ মাপার যন্ত্রটির নাম কি? ডপসন স্পেকট্রোমিটার। ঠিক আছে, চ্যাপম্যান সাইকেল কি? বলছে স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজনের ধ্বংস এবং সৃষ্টি যে বৃত্তাকার বিক্রিয়া পথের মাধ্যমে ঘটে তাকে বলা হয় চ্যাপম্যান সাইকেল। সিএফসি কোথায় ব্যবহার করা হতো? দেখো, সিএফসি একসময় ব্যাপকভাবে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে হিমায়ক রূপে এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে সিএফসি ব্যবহার করা হতো। তারপর একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলো ওজন অণুর বিয়োজন ঘটাতে পারে? উত্তর দেখে নাও, একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজন অণুর বিয়োজন ঘটাতে পারে। ঠিক আছে, যদি বায়ুমণ্ডলের CO2, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলো না থাকতো তবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত হতো? উত্তর দেখে নাও, -30°C হতো। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসগুলোর প্রভাব বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোন কোন ব্যাধির প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকে? করবে। বিকল্প জ্বালানি বলতে কি বোঝো? জীবাশ্ম জ্বালানি সঞ্চয় ও সংরক্ষণের জন্য যেসব অপ্রচলিত শক্তি উৎসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে তাদের বিকল্প জ্বালানি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি। শক্তির উৎসের দুটি প্রধান শ্রেণী উল্লেখ করো। দেখো, শক্তির উৎসের দুটো প্রধান শ্রেণী হচ্ছে চিরাচরিত ও অচিরাচরিত শক্তির উৎস। ঠিক আছে, আমাকে যদি নাম যদি পরীক্ষাতে প্রশ্ন জিজ্ঞাসা দেয় বা জিজ্ঞাসা করে যে চিরাচরিত ও পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎসের নাম লেখো, তখন তোমরা লিখবে জলপ্রবাহজনিত শক্তি যেমন এবং জীবভর শক্তি। ঠিক আছে, আর চিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযোগ্য সেটি কি হবে? উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, যেমন কয়লা। দুটি অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম সৌরশক্তি, সমুদ্র শক্তি। এগুলো খুব ভালো করে পড়বে। এই অধ্যায় থেকে কিন্তু যে সমস্ত প্রশ্ন তোমাদের আমি বলছি এগুলো কিন্তু ভালো করে পড়বে, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টারটা থাকবে, তাই ভালো করে এগুলো দেখে নাও। দুটি অচিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযোগ্য উৎসের নাম কি? ভূতাপ শক্তি ও পারমাণবিক শক্তি। সৌর উত্তাপক যন্ত্রগুলোর ভেতরের দিকটি কালো রং থাকে কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। কালো কারণ পৃষ্ঠতল সৌর বিকিরণ থাকে, অধিক তাপ শোষণ করে। ঠিক আছে, কালো কারণ কি? পৃষ্ঠতল সৌর বিকিরণ থেকে অধিক তাপ শোষণ করে নেয়। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের তাপন মূল্য কিন্তু সব থেকে বেশি। ডিএনইএস এর পুরো কথাটি কি? ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস। প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায় কেন? বলছে কঠিন মিথেন হাইড্রেট গঠিত হওয়ার ফলে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায়। ঠিক আছে, তারপরের প্রশ্ন, কয়লা খনিতে কয়লা স্তরে আবদ্ধ অবস্থায় যে জ্বালানি গ্যাসটি থাকে তা শক্তির এক সম্ভাবনায় উৎস। গ্যাসটি কি? একে ফায়ার ড্যাম্প বলে কেন? তা জ্বালানি গ্যাসটি হলো মিথেন। CH4 হচ্ছে এর সংকেত।
এটি বায়ুর সঙ্গে বিস্ফোরক মিশ্রণ উৎপন্ন করে এবং খনিতে প্রায়শই অগ্নিকাণ্ডের সৃষ্টি করে, তাই একে ফায়ার ড্যাম বলা হয়। মানে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ফায়ার ড্যাম বলা হয় কোন গ্যাসকে? ঠিক আছে। তারপর পেট্রো প্ল্যান্ট কাদের বলা হয়? পেট্রো প্ল্যান্ট দেখে নাও ভালো করে। সৌরশক্তি কাকে বলে? ছোটবেলা থেকে পড়ে আসছো। ঠিক আছে। বায়ু শক্তি বলতে কি বোঝো? কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসের আর এক নাম সুইট গ্যাস কেন? করবে। ফায়ারি আইস কাকে বলা হয়? মিথেন হাইড্রেট কি? করবে। এরপর 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, বায়ুমণ্ডলের হোমোস্পিয়ার ও হেটারোস্পিয়ার অঞ্চল বলতে কি বোঝো? বলছে বায়ুমণ্ডলের নিচের অংশ, যেগুলো প্রায় ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত, সেখানে উপাদান গ্যাসীয় পদার্থগুলোর অনুপাত সর্বত্র প্রায় সমান থাকে। ঠিক আছে। কোন কোন উপাদান গ্যাসীয় নাম দেখো ব্র্যাকেটে দেওয়া রয়েছে। তাই এই অংশটিকে আমরা হোমোস্পিয়ার বা সমমণ্ডল বলি। আর হোমোস্পিয়ারের উপরের অংশ, যেখানে বায়ুমণ্ডলের উপাদানগুলো অনুপাত স্থির নয়, তাকে বলা হয় হেটারোস্পিয়ার বা বিষমমণ্ডল। এটি ভূপৃষ্ঠের ওপর প্রায় 100 কিমি থেকে 110,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তারপর বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? তোমরা জানো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, 5টি স্তরে ভাগ করা যায়। তো এখানে খুব সুন্দর করে ডিটেলস দেওয়া রয়েছে, পড়ে নিও। ট্রোপোস্ফিয়ার কাকে বলে? একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, মানে কারণটা কি? বলছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম ট্রোপোস্ফিয়ার। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 10 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। এই স্তরে বায়ুর মধ্যে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভূত থাকে। ফলে এই স্তরের মধ্যেই ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি বা প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে, তাই ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ঠিক আছে। ট্রোপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়, কেন? এটা পড়বে। স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে? একে শান্ত মণ্ডল কেন বলা হয়? পড়বে। ঠিক আছে। এখানে ঝড় বৃষ্টি প্রায় হয় না বললেই চলে, বা সম্ভাবনা নেই বললেই চলে। শান্ত আবহাওয়া বিরাজমান থাকার জন্য এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। এক কথায় উত্তর। ঠিক আছে। ওজোনোস্ফিয়ার কাকে বলে? এই স্তরটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন? আমাদের পক্ষে। তোমরা জানো ওজোন স্তর কি করে? সূর্যের আসা, মানে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি আমাদের যেটা পৃথিবীতে আসে সেটা থেকে রক্ষা করে এই ওজোন স্তর। সেই জন্য কিন্তু ওজোনোস্ফিয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, একবার পড়ে নিও। মেরুজ্যোতি কিভাবে সৃষ্টি হয়? সুমেরু প্রভা, কুমেরু প্রভা কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্নও দেখে নেবে ভালো করে। পরিচলন কাকে বলে? পরিচলন স্রোত কি? ভালো করে দেখে নাও পুরো উত্তর। বায়ুতে পরিচলন স্রোত কিভাবে সৃষ্টি হয়? দেখো, কোন স্থানের বায়ু উত্তপ্ত হলে ওই বায়ুর আয়তন কিন্তু বৃদ্ধি পায় এবং ঘনত্বটা কিন্তু কমে যায়। ফলে উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে ওঠে। এর ফলে যে শূন্যতার সৃষ্টি হয় তা পূরণ করতে আশেপাশের অপেক্ষাকৃত ঠান্ডা ও ভারী বায়ু ওই সময় ওই ফাঁকা জায়গায় ছুটে আসে। এভাবেই কিন্তু বায়ুতে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে। তারপরে দেখো, ওজোন স্তরকে ওজোন ছত্র বলার কারণ কি? অর্থাৎ ওজোন আমরেলা কেন বলা হয়? একটু আগে তোমাদের বললাম, সেটার জন্য এটাকে ওজোন ছত্র বলা হয়। সংজ্ঞা সহ ওজোন স্তরের ঘনত্বের একক কি উল্লেখ করো? গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো, বা গ্রিন হাউস এফেক্ট কি? ইম্পর্টেন্ট। বলতে যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে বায়ুমণ্ডলে উপস্থিত কয়েকটি গ্যাসীয় পদার্থ, যেমন CO2, CH4, CFC, N2O, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং ক্লোরোফ্লোরোকার্বন, O3, ঠিক আছে, ওজোন পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের একাংশ মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে ভূপৃষ্ঠ তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে। ফলস্বরূপ পৃথিবীতে জীবকুলের বেঁচে থাকার পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাকে গ্রিনহাউস প্রভাব বলে। অর্থাৎ পৃথিবীটা কিন্তু দিনকে দিনে ওয়ার্মিং হচ্ছে, অর্থাৎ গরম হচ্ছে। এই জন্য এটা বলছে গ্রিনহাউস এফেক্ট বা গ্রিনহাউস প্রভাব। গ্রিনহাউস কাদের বলা হয়? ঠিক আছে, দেখে নাও কোনগুলো গ্রিনহাউস। তো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি। বোঝা গেল? এগুলো ভালো করে দেখে নেবে। গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? করবে। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? এজেন্ডা 21 বলতে কি বোঝো? পড়ে রাখবে। বিশ্ব পরিবেশ উন্নয়ন কমিশনের মতে স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞাটা কি? পড়ে রাখবে। জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? ঠিক আছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝো, বা শক্তির উৎস বলতে কি বোঝো? উদাহরণ দাও। নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য দুটোই কিন্তু ভালো করে পড়তে হবে। বায়োমাস শক্তি বলতে কি বোঝায়? এর ব্যবহারের কি অসুবিধা দেখা যায়? করবে। এগুলো প্রত্যেকটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন। জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে? বায়োগ্যাসের উপাদানগুলোর নাম লেখো, বা উপাদানগুলো কি কি? করবে। বায়োফুয়েল বলতে কি বোঝো? উদাহরণ দাও। করবে। মিথেন হাইড্রেট কি এবং এর সংকেতটা ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে। বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের পেছনে ক্লোরোফ্লোরোকার্বন বা CFC জাতীয় যৌগগুলোর ভূমিকা আলোচনা করো। ঠিক আছে। কি ভূমিকা রয়েছে এর? দেখে নাও ভালো করে পুরো উত্তর।
আমি বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর কিন্তু দেখিয়ে দিলাম। সুপারসোনিক জেট প্লেন ওজোন স্তর ধ্বংসের জন্য কিভাবে দায়ী, এটাও করবে। দেখে নাও পুরো উত্তর। পুরো উত্তর তোমাদের আমি দেখিয়ে দিলাম। পরিবেশের ওপর ওজোন গহ্বর সৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করো। এটি তোমাদের কিন্তু 3 নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রইল, করবে। মন্ট্রিল প্রোটোকল কি, এই প্রোটোকলের অঙ্গীকারগুলো কি ছিল, করবে। দেখে নাও পুরো উত্তর। কবে চুক্তি হয় এবং এই চুক্তির বিষয়বস্তু কি ছিল, ভালো করে দেখবে। প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির উৎসগুলোর মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে করো এটা এসেই গেছে। এই অধ্যায় থেকে এই প্রশ্ন তোমাদের কিন্তু থাকবেই, ভালো করে কিন্তু করবে। ঠিক আছে, যেভাবে পয়েন্ট করে করে লেখা রয়েছে সেভাবে তোমরা কিন্তু চার্টের মাধ্যমে পয়েন্ট করে করে লিখবে। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের যে প্রয়োজনীয়তা সেটা উল্লেখ করো, কি প্রয়োজনীয়তা রয়েছে, করবে। দেখে নাও পুরো উত্তর। সৌরশক্তি ব্যবহারের সুবিধাগুলো কি কি, কি কি সুবিধা রয়েছে, দেখে নাও। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। জোয়ার ভাটা শক্তি ব্যবহারের সুবিধাগুলো কি কি, দেখে নাও পুরো উত্তর। কয়লা খনি থেকে উত্তোলিত মিথেন গ্যাসকে কোন কোন কাজে ব্যবহার করা যায়, দেখে নাও পুরো উত্তর। বায়োফুয়েল কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ দাও ও ব্যবহার লেখো, দেখে নাও পুরো উত্তর। খুব সুন্দর করে পয়েন্ট করে করে এখানে লেখা রয়েছে, করবে। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, তো ক্লাস 10-এর পরিবেশের জন্য ভাবনা থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, তাহলেই হবে। এর মধ্যেই কমন পেয়ে যাবে। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পারলে, এগুলো ভালো করে করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, তাহলেই হবে। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সব।